আগের দিনকে আমরা আলোচনা করছিলাম রেসপিরেটরি সিস্টেম সম্বন্ধে। আমাদের শ্বসন প্রক্রিয়া সেটা কিভাবে হয়, একটা জৈবনিক প্রক্রিয়ার একটা অন্যতম প্রধান অংশ, যার মধ্যে দিয়ে মাধ্যমে আমরা শ্বাসবায়ুর আদান প্রদান হচ্ছে এবং আমরা বেঁচে থাকছি। সো আমি আজকে স্ক্রিনটা শেয়ার করছি। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটুখানি জানিও। ওকে, ক্যান ইউ সি দ্য স্ক্রিন, এনিওয়ান প্লিজ? তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছিলে? এনিওয়ান একটু হাত তুলে যদি রেসপন্স করো। ওকে, থ্যাংক ইউ। আগের দিনকে আমরা দেখেছিলাম যে এই যে আমাদের যে শ্বাস প্রক্রিয়ার সাথে যুক্ত নিঃশ্বাস এবং প্রশ্বাসের সাথে কোন কোন পেশি যুক্ত, তাহলে পেশির কথা যখনই হচ্ছে তখন আমাদের অন্যতম একটা প্রধান জিনিস যেটা মাথায় রাখতে হবে, বা তোমাদেরও, সেটা হচ্ছে পেশি কখনো নিজে নিজে কন্ট্যাক্ট করে না যতক্ষণ না সেখানে একটা উদ্দীপনা এসে উপস্থিত হচ্ছে, বা যেটাকে আমরা বলছি স্টিমুলাস। সেই স্টিমুলাসটা সাধারণত কি করে, আমাদের মাংসপেশির ক্ষেত্রে মস্তিষ্ক থেকে আসছে, স্পাইনাল কর্ড থেকে আসছে, তার ফলে আমরা হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, বিভিন্ন কার্যকলাপগুলো হচ্ছে। ঠিক একইভাবে রেসপিরেটরি মাসেলগুলো, যে রেসপিরেটরির সাথে যুক্ত, রেসপিরেশন বা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত যে পেশিগুলো রয়েছে, তাদের কাজকে নিয়ন্ত্রণ করছে বেশ কিছু নিউরন বা স্নায়ু কোষ, যেগুলো প্রধানত আসছে আমাদের রেসপিরেটরি সেন্টার থেকে। তাহলে আমাদের রেসপিরেটরি সেন্টার কোথায় লোকেটেড, কোথায় অবস্থিত? আমাদের পন্স, মস্তিষ্কের পন্স এবং মেডালা অবলাঙ্গাটা নামক অঞ্চলে আমাদের রেসপিরেশনের সাথে, আমাদের শ্বসন প্রক্রিয়ার সাথে যুক্ত বা কন্ট্রোল করছে কে? এই পন্স এবং মেডালা নামক অঞ্চলে উপস্থিত দুটো দুটো করে জায়গা। পন্সে উপস্থিত যে অংশ দুটো, সেটার নাম হচ্ছে নিউমোট্যাক্সিক এরিয়া আর একটা অ্যাপনিউস্টিক এরিয়া। এরাই ডিসাইড করে, এরা ঠিক করে যে আমরা নিঃশ্বাস নেব না ছাড়বো। সেটা কিভাবে ঠিক করে? এইখান থেকে নিউমোট্যাক্সিক এরিয়া, অ্যাপনিউস্টিক এরিয়া থেকে ইন্সপিরেটরি এরিয়া এবং এক্সপিরেটরি এরিয়াতে বার্তা যায়। ইন্সপিরেটরি এরিয়ায় বার্তা গেলে ইন্সপিরেশনের সাথে বা প্রশ্বাসের সাথে যুক্ত, যখন ভেতরে হাওয়াটা ঢুকছে। এক্সপিরেটরি এরিয়া এক্সপিরেশন বা নিঃশ্বাস, যেটা যখন শ্বাসবায়ুটা বাইরে বেরিয়ে যাচ্ছে, তার সাথে যুক্ত। তো এখান থেকে কিছু কিছু মেসেজ হচ্ছে গিয়ে চলে আসে এই অংশগুলোতে। কোথায় চলে আসে? আমাদের মেডালা অবলাঙ্গাটার মেডুলারি রিদমিসিটি এরিয়া, রিদম। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে একটা রিদম, একটা স্পন্দনের মতো, বা হচ্ছে, কমছে, উঠছে, নামছে, উঠছে, নামছে, সেরকম। তো এইভাবে আমাদের কি হয়, আমাদের ব্রেনের, আমাদের ব্রেন স্টেম, তার যে দুটো অংশ, পন্স এবং মেডাল অবলাঙ্গাটা আমাদের শ্বসন প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করছে, পুরোপুরি স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত। এখান থেকে বার্তা কোথায় চলে যায়? এখান থেকে বার্তা চলে যায় হচ্ছে কি ইন্টারকস্টাল পেশিগুলোতে চলে যায়, আমাদের যে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা রয়েছে, সেই মধ্যচ্ছদাতে চলে যায় সেই বার্তাটা, উদ্দীপনাটা। এবং এটা, ওগুলো যেহেতু পেশি, তো তারপরে তারা সেই উদ্দীপনায় সাড়া দিয়ে হয় সংকুচিত হবে, নয়তো প্রসারিত হবে। ঠিক আছে? তো এই যে আমাদের লাং ফাংশন, আমাদের শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখার জন্য বা জানার জন্য খুব সহজ একটা, আমরা আমাদের এখানেও হচ্ছে গিয়ে আহ, এই স্পাইরোমেট্রি নামক পরীক্ষাটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালারের ফন্টে লেখা আছে স্পাইরোমেট্রি, এই পরীক্ষাটা আমরা করে থাকি, করা হয় প্রত্যেকটা মানুষের, অসুস্থ মানে যারা পেশেন্ট আছে বা প্লাস হচ্ছে কি খেলোয়াড়দেরও। কি করা হয়? যেখানে আমাদের জানতে চাওয়া হচ্ছে, দেখতে চাওয়া হয় যে ফুসফুসের দ্বারা যে শ্বসন প্রক্রিয়াটা, যে নিঃশ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা চলছে, বেসিক্যালি দ্য ভলিউম মুভমেন্ট অফ এয়ার, কতটা পরিমাণ হাওয়া বাইরে বেরোচ্ছে এবং কতটা পরিমাণ হাওয়া ভেতরে ঢুকছে, তো সেইগুলোকে হচ্ছে কি মাপা হয়। ঠিক আছে? সেই যন্ত্রটার নাম কি? যন্ত্রটার নাম হচ্ছে কি, বলা হয় স্পাইরোমিটার। পদ্ধতিটার নাম কি, মেথডটা কি? মেথড বা পদ্ধতিটাকে বলা হয় স্পাইরোমেট্রি। কি করা হয়েছে? স্পাইরোমেট্রি। বা তোমরা হয়তো একটু যদি চোখ কান খোলা রাখো দেখতে পাবে বিভিন্ন প্যাথোলজি ল্যাব বা বিভিন্ন যে টেস্টিং সেন্টার গুলো রয়েছে, ওখানে লেখা থাকবে পিএফটি।
পিএফটি বলে একটা পরীক্ষার কথা লেখা থাকে, পিএফটি। ডাক্তার অনেক সময় প্রেসক্রিপশনে লিখে দেয় যে পিএফটি করতে হবে পেশেন্টকে। পি ফর পালমোনারি, এফ ফর ফাংশন, টি ফর টেস্ট। পালমোনারি ফাংশন টেস্ট, এটাকে আবার কখনো কখনো এলএফটিও বলা হয়, লাং ফাংশন টেস্ট, LFT, লাং ফাংশন টেস্টিং। ওকে, এই পরীক্ষাটা করা হয়। এখন বোধহয় খুব সম্ভবত 250-300 টাকা এরকম বোধহয় পড়ে একটা পিএফটি বা এলএফটি করতে। কিন্তু এটা করতে করলে আমাদের লাংসের বায়ু ধারণ ক্ষমতা কতটা, আমরা যে নিঃশ্বাস এবং প্রশ্বাস প্রক্রিয়াটা মধ্যে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি হচ্ছে কিনা, সেগুলো হচ্ছে গিয়ে জানা যায় স্পষ্টভাবে। ওকে, তো একটা আমরা ছোট্ট ভিডিও দেখে নেবো, তোমাদেরকে জাস্ট দেখাবো যাতে তোমরা একটু বুঝতে পারো বা যে কিভাবে স্পাইরোমেট্রি নামক প্রক্রিয়াটা পরীক্ষাটা হয়ে থাকে। ইউটিউবেরই ভিডিও, সো হোপ ইট উইল অ্যাট্রাক্ট ইউ। দেখো এখানে একটা তোমরা বড় ড্রামের মতো অংশ দেখতে পাচ্ছ। এবারে লাং ফাংশন হচ্ছে গিয়ে দু ধরনের পরীক্ষা হয় স্পাইরোমেট্রিটাও। সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে ডাইনামিক লাং ফাংশন বলা হয়, আর একটাকে স্ট্যাটিক লাং ফাংশন বলা হয়। তার মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের আহ, জিনিস জানা যায় লাংসের, আমাদের ফুসফুসের পরিস্থিতিগুলো। তো দেখো ওখানে একটা মাউথ পিস, মুখ যেখানে লাগাতে হয়, নাকটা হচ্ছে কি একটা ক্লিপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। আর এখানে একটা দেখতে পাচ্ছ যদি আমার কার্সারটা, তাহলে হচ্ছে কি এখানে একটা ড্রামের মতো লাগানো আছে, যেখানে গ্রাফ পেপারের মতো একটা অংশ তোমরা একটু আগে দেখতে পেলে। এখানে দেখো, এখানে একটা গ্রাফ পেনের মতো লাগানো আছে গ্রাফ পেপারের ওপরে। তো কি হয়, যখন কেউ শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা শুরু করবে, যদি সে নিঃশ্বাস নেয় এবং ছাড়ে, তখন এই পেনটাও তার সাথে কি হবে, ভলিউম বা মাত্রার পরিবর্তনের সাথে সাথে ওটা উঠবে এবং নামবে, ওঠে এবং নামে। এটা হচ্ছে গিয়ে নিঃশ্বাস এবং প্রশ্বাস প্রক্রিয়াটা চলছে। আমি যদি নিঃশ্বাস বন্ধ করে একদম হোল্ড করে রাখি, তখন কি হবে, এই ওঠানামাটা হবে না, তখন একদম এই যেমন দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্রেট লাইন, ওই রকম স্ট্রেট লাইন চলতে থাকবে। এখান থেকে যে হাওয়াটা সেটা কি করছে, এই ওপরের ড্রামটাকে ওঠানামা করাচ্ছে, এটা জলের মধ্যে থাকে, এবং করতে করতে এটাকে বলা হচ্ছে কি স্বাভাবিক নিচ্ছে। তারপরে একটা সময় আছে যখন বলা হচ্ছে কি আপনার যতটা ক্যাপাসিটি আছে ততটা জোরে ইনহেল করুন, ইনহেল করে অনেকটা, যতক্ষণ অবধি দম আছে ততক্ষণ অবধি ছাড়তে বলা হয়। তো সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিস জানতে পারি স্পাইরোমেট্রি সম্বন্ধে। ওকে, দেখো এখানে একবার ও জোরে ইনহেল করেছে এবং জোরে এক্সহেল করেছে, দেখো জোরে ইনহেল করছে, লাইনটা উঠে গেল। এখন অনেকটা অনেকক্ষণ ধরে এক্সহেল করছে, ছাড়ছে। তো সেই কারণে একটা পরিবর্তন গ্রাফ পেপারের মধ্যে দেখা যায়। এবারে সেখান থেকে সেগুলোকে মাত্রায় পরিণত করা হয়। তো সেগুলো কতটা পরিমাণে উঠলো কতটা পরিমাণে নামলো সেগুলো দেখা, এটা হচ্ছে কি এক ধরনের পরীক্ষা, কিন্তু এটা অনেকটা আউটডেটেড। আউটডেটেড ইন দ্য সেন্স আমাদের বোঝার জন্য এই পরীক্ষাটা খুবই দরকার আমরা ক্লাসে। কিন্তু এখন হচ্ছে কি তার জন্য খুব সফিস্টিকেটেড কিছু ভালো যন্ত্র বেরিয়ে গেছে, যেটাকে এগেন স্পাইরোমেট্রি নাম। তো সেইটা কিভাবে কাজ করে সেটা আমরা একটুখানি দেখে নিচ্ছি। আমি একটুখানি এগোচ্ছি, অ্যাকচুয়াল পরীক্ষাটাতে চলে যাচ্ছি। যখন কেউ আসছে, তোমরা এদিকে একটা হয়তো ডিভাইস দেখতে পাচ্ছ, তাকে প্রথমে বসতে বলা হচ্ছে, বা সেটা সে এই পরীক্ষাটা দাঁড়িয়েও করা যায়। একই রকম ভাবে তার নাকটাকে হচ্ছে কি একটা ক্লিপের দ্বারা বন্ধ করে দেওয়া হবে। নোজ ক্লিপটা লাগিয়ে দেওয়া হয়, এবং মুখটা অবভিয়াসলি সেটা হচ্ছে কি ক্লিন থাকে, পরিষ্কার একটা মাউথ পিস দেওয়া হয় প্রত্যেকবার।
তার সামনে একটা সাদা মতো গোল অংশ আছে, ওটা একটা ফিল্টার। তার ফলে মুখ থেকে সেই যে হাওয়াটা বার করছে, যেমন আমাদের N95 মাস্ক বা আমরা যে সার্জিক্যাল মাস্ক গুলো কোভিড এর সময় পড়েছিলাম, তো সেরকমই একটা হেপা ফিল্টার বলে একটা ওখানে ফিল্টার লাগানো থাকে, যার মধ্যে দিয়ে হাওয়াটা আমরা যেটা ছাড়ছি এবং যেটা নিচ্ছি মুখ দিয়ে সেটা করতে পারি। এবার তারপরে কি করতে হয়, রেস্টিং, মানে আমরা স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সাথেও জোরে অনেকক্ষণ ধরে হচ্ছে গিয়ে ফুসফুস ভর্তি করে হচ্ছে গিয়ে শ্বাসটাকে নিতে হয়, ইনহেল করতে হয়, এবং অনেকক্ষণ ধরে প্রায় 6 সেকেন্ড ধরে সেটাকে হচ্ছে গিয়ে জোরে ছাড়তে হয়, যতটা দম আছে পুরো। এবং তার মধ্যে একটা জোরের সাথে ছাড়তে হবে, যেন মনে হবে যেন দূরে একটা আমি কোনো মোমবাতি জ্বলছে বা একটা আগুন জ্বলছে, আমি সেটাকে ফু দিয়ে নেভাতে চাইছি। সেই রকম ভাবে যদি আমরা নেভাতে চেষ্টা করি, একটা দূরে যদি কোনো একটা ক্যান্ডেল বা একটা মোমবাতি জ্বলছে বা একটা আগুন জ্বলছে, সেটা আমার কাছ থেকে কাছে না গিয়ে আমি দূর থেকে এত জোরে ফু দেবো যাতে সেটা নিভে যায়, তাহলে সেটার জন্য যে আমাদের ফুসফুসের বা আমাদের যে বক্ষপিঞ্জরের যে পরিমাণ চাপ দিতে হয়, সেই রকম চাপ দিয়ে হচ্ছে কি হাওয়াটাকে এই পরীক্ষার সময় বার করতে হয়। এটা করলে তারপরে আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার বা বিভিন্ন মাপকাঠি রয়েছে, বিভিন্ন ও, কি বলবো, যেমন রক্ত পরীক্ষা করতে গেলে লোহিত রক্ত কণিকা কত, শ্বেত রক্ত কণিকার মাত্রা কত, সেরকম যেমন বিভিন্ন প্যারামিটার আমরা জানতে পারি, সেরকম এই পরীক্ষা থেকেও আমরা জানতে পারি বেশ কিছু তথ্য, যেটার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় যে তার লাং ফাংশন বা পালমোনারি ফাংশন, শ্বসন প্রক্রিয়াটা, নিঃশ্বাস এবং প্রশ্বাসের প্রক্রিয়াটা ঠিকমতো চলছে কি চলছে না, বা থাকলেও কোথায় কোন অংশে অসুবিধা রয়েছে বা সমস্যা রয়েছে, সেটা বোঝা যায়। ওকে, কারোর কোনো কোশ্চেন, কারোর কোনো জিজ্ঞাসা? ওকে, আর এই পুরো তথ্যটাই চলে আসে কিসে, ল্যাপটপে বা মনিটরের, কম্পিউটার থাকলে কম্পিউটারের স্ক্রিনেতে চলে আসে, সেখান থেকে রিপোর্ট জেনারেট হয়। সেই রিপোর্টটা ডাক্তারদের আবার সাহায্য করে বেশ কিছু ধারণা তৈরি করতে বা সিদ্ধান্ত নিতে। ওকে, সেই রোগীটা সম্বন্ধে। ওকে, তাহলে এবারে যেটা মোস্ট ইন্টারেস্টিং ওয়ান, তাহলে যদি আমরা লাংস, আমাদের ফুসফুসের যে অক্সিজেনটা নিচ্ছে, অক্সিজেনটাকে ভেতরে নিতে সাহায্য করছে, এবং কার্বন ডাইঅক্সাইড CO2 সেটাকে শরীর থেকে বাইরে বার করে দিতে বাইরে বার করে দিচ্ছে, তাহলে সেই নেওয়ার পরে এই যে অ্যালভিওলাই, এই অ্যালভিওলাই থেকে রক্তে প্রবেশ করছে যখন সেই অক্সিজেনটা বা কার্বন ডাইঅক্সাইডটা, সেটা কি করে বাহিত হচ্ছে, দিস ইজ ইম্পর্টেন্ট বোঝাটা। এই অক্সিজেনটা অ্যালভিওলাইতে ছিল, হাওয়া থেকে অ্যালভিওলাইতে অবধি পৌঁছলো। অ্যালভিওলাই থেকে আমরা জানি যে ফুসফুসীয় শিরা যাচ্ছে, সেখান থেকে এই ফুসফুসীয় ধমনী যাচ্ছে, সেখান থেকে ফুসফুসীয় শিরায় সেটা প্রবেশ করবে। কিন্তু এই অক্সিজেনটা প্রবেশ যে রক্তে করবে, করার পরে সেই অক্সিজেনটার কি হবে, কিভাবে সেই অক্সিজেনটা বাহিত হবে, অথবা আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইডটা এসে রক্ত থেকে অ্যালভিওলাইতে ঢুকে যাবে, কিন্তু এই যে কোষ থেকে আমাদের শরীরের অন্যান্য অংশ থেকে এই অ্যালভিওলাই এর পাশের যে ক্যাপিলারি বা জালকটা রয়েছে, তত পর্যন্ত কার্বন ডাইঅক্সাইডটাকে কে নিয়ে আসছে, কিভাবে সেই কার্বন ডাইঅক্সাইডটা পরিবহন হচ্ছে, এইটা হচ্ছে কি জানাটা গুরুত্বপূর্ণ। আমরা এখন হচ্ছে কি ওটাই দেখতে যাচ্ছি। ওকে, তাহলে জানবে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আমাদের রক্তে দুটো অবস্থায় হচ্ছে গিয়ে বাহিত হয়, ট্রান্সপোর্ট হয়। এক হচ্ছে গিয়ে দ্রবীভূত অবস্থায়, তার মাত্রাটা কত, 100% যদি আমি টোটাল অক্সিজেনটাকে চিন্তা করি, 100%, তার 1.5, খুবই ন্যূনতম পরিমাণ, 1.5% হচ্ছে গিয়ে কিসের মাধ্যমে যাচ্ছে, ডিজলভ হয়ে যাচ্ছে। দেখো এখানে লেখা আছে 1.5% ডিজলভড ইন প্লাজমা, ট্রান্সপোর্ট অফ অক্সিজেনের। বাকি অক্সিজেনটা কিভাবে বাহিত হচ্ছে, অ্যালভিওলাই থেকে বাহিত হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত অবস্থায়। সেই কারণে হিমোগ্লোবিন হচ্ছে গিয়ে আমাদের সব থেকে বড় বা সব থেকে উপযুক্ত একটা কেরিয়ার, একটা বাহক। কার বাহক, অক্সিজেনের বাহক, অক্সিজেনের ক্যারিয়ার। হিমোগ্লোবিন একটা প্রোটিন, সেই হিমোগ্লোবিন অক্সিজেনকে বহন করে নিয়ে যায়। হিমোগ্লোবিন কোথায় থাকে, আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। তো সেই অক্সিজেনগুলো কি হয়, আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে উপস্থিত হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। সেই পরিমাণটা কতটা, আনুমানিক 98.5%। ম্যাক্সিমাম অক্সিজেন যতটা আমরা অ্যালভিওলাই থেকে রক্তে ঢুকলো, তার বেশিরভাগটাই 98.5% কি হয়,
হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যায়, করে তারপরে সেই অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় এলো, হৃৎপিণ্ডে আসছে, হৃৎপিণ্ড থেকে সেটা কোথায় যাচ্ছে, টিস্যুতে, বিভিন্ন কোষেতে। কোষে কি দরকার, কারণ কোষেতেই তো অক্সিজেনটার দরকার রয়েছে কোষটা বেঁচে থাকার জন্য। তাহলে সেই অক্সিজেনটা, যে মেটাবলিক পাথওয়েগুলো তোমরা পড়েছো শ্বসন প্রক্রিয়ায়, যে গ্লাইকোলাইসিস, টিসিএ সাইকেল বা ক্রেবস সাইকেল, এই যেগুলো পড়েছো, সেখানে তাহলে কি দরকার পড়ছে, সেই ডিজলভ অক্সিজেনটা যেটা 1.5% ছিল, 1.5%-এর কাছাকাছি, সেটা কি হয়, রক্ত থেকে কোষে চলে যায়। হিমোগ্লোবিনের সাথে যুক্ত অবস্থায় যে অক্সিজেনটা ছিল, হিমোগ্লোবিনও অক্সিজেনকে ত্যাগ করে দেয়, অক্সিজেনকে ছেড়ে দেয়। তো তার ফলে সেই অক্সিজেনটা কোথায় চলে আসে, কোষের মধ্যে চলে যায়। কিন্তু কোষ আবার একইভাবে কি তৈরি করছে, কোষ তৈরি করছে কার্বন ডাই অক্সাইড। এবারে সেই কার্বন ডাই অক্সাইড এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটে অংশে ভাগ হচ্ছে। কি কি, 70%, 23% আর 7%, তিনটে অংশ তোমরা দেখতে পেয়েছো। তাহলে আমরা দেখে নিই কার্বন ডাই অক্সাইডের এই 7%, 23% আর 70% কি কি ভাবে আসে। 7% হচ্ছে ডিজলভড হয়ে যায়, মানে দ্রবীভূত হয়ে অবস্থাতেই থাকে, প্লাজমার মধ্যে গুলে থাকে সহজে দ্রবীভূত অবস্থায়। 23%, 23%-এর কাছাকাছি, প্রায় 1/4, মানে 25%-কে 1/4 বলা হয়। তাহলে 23% কি করে, হিমোগ্লোবিনের সাথে রিয়াক্ট করে। ভাবো, হিমোগ্লোবিন কিন্তু শুধুমাত্র অক্সিজেনকে বহন করে, তোমরা হয়তো এতদিন পড়েছো, কিন্তু হিমোগ্লোবিন হচ্ছে গিয়ে কিন্তু কার্বন ডাই অক্সাইডের সাথেও রিয়াক্ট করে, যে কার্বন ডাই অক্সাইডটাকে কোষ থেকে, আমাদের শরীরের বিভিন্ন অংশ থেকে কিন্তু ফুসফুসে নিয়ে আসতে সাহায্য করে, যেটাকে আমরা ব্লাড বলছি। ডিঅক্সিজেনেটেড রক্তটা, যেটা নীল রং করে দেখানো হয়, যেটা আমাদের সারা শরীর থেকে আমাদের সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে হৃৎপিণ্ডে পৌঁছয়, সেখান থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে আমাদের অ্যালভিওলাইতে পৌঁছয়, ফুসফুসে পৌঁছয়। সেই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু হিমোগ্লোবিনের সাথে যুক্ত অবস্থায় থাকে। প্রায় 1/4 কার্বন ডাই অক্সাইড যতটা শরীর তৈরি করছে। 70% মতো কার্বন ডাই অক্সাইড কি করে, HCO3, যেটাকে কেমিস্ট্রিতে বলা হয় বাইকার্বনেট, কি করে, কার্বন ডাই অক্সাইড যেই তৈরি হলো, CO2 কার্বন ডাই অক্সাইড, প্লাজমাতে কি আছে, জল আছে, তো তো কার্বন ডাই অক্সাইড কি করে, জলের সাথে বিক্রিয়া করে যায়। H2O, H2O-টা কি, জল, তোমরা সবাই জানো। CO2 হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা বিক্রিয়া করে কি তৈরি করে, H কটা রয়েছে, দুটো, তাই H2, কার্বন কটা ছিল, একটা, আর অক্সিজেন কটা, এখানে দুটো, আর জলের একটা, তো H2CO3 তৈরি করে। এটাকে বলা হয় বাইকার্বনিক অ্যাসিড। এই H2CO3টা ভেঙে যায়, ভেঙে সেখানে একটা H প্লাস প্লাস H CO3 মাইনাস, এই HCO3 মাইনাসটার মধ্যেই কিন্তু আমাদের দেখো এই কার্বন ডাই অক্সাইডটা ঢুকে রয়েছে, তাই নয় কি, সে এই CO3 মাইনাস হিসাবেই, এই ফর্মেই হচ্ছে গিয়ে রক্তের মধ্যে দিয়ে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ 70% HCO3 মাইনাস হৃৎপিণ্ডে যাচ্ছে, হৃৎপিণ্ড থেকে HCO3 মাইনাস হিসাবেই 70% কি হচ্ছে, সেখান থেকে গিয়ে আবার ওখানে একটা বিক্রিয়া হয়, ঠিক একই বিক্রিয়া, সেটা হওয়ার ফলে কার্বন ডাই অক্সাইডটা কি হয়, রক্ত থেকে আবার ফুসফুসের মধ্যে প্রবেশ করতে পারে। এই ঘটনাটা চক্রাকারে হচ্ছে গিয়ে চলতেই থাকছে। তার মানে অক্সিজেন প্রধানত কিভাবে বাহিত হয়, কিভাবে ট্রান্সপোর্ট হয়, তোমরা বইতে হয়তো অনেক কিছুই পড়বে বা পড়েছো, কিন্তু এই জায়গাটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝা, কারণ অনেকেই জানে না যে, বা সেই প্রশ্নটা মাথার মধ্যে আসা উচিত, অ্যালভিওলাইতে তো অক্সিজেনটা রক্তে প্রবেশ করলো, কিন্তু রক্তে প্রবেশ করার পরে সেই অক্সিজেনটা কি একা একাই হাঁটতে হাঁটতে ঘুরে বেড়াতে থাকবে সারা রক্তের মধ্যে, না শুধু হিমোগ্লোবিনের সাথে যুক্ত হবে, সেটা তোমরা জানো, হিমোগ্লোবিন যেহেতু বহন করে নিয়েছে, কিন্তু পুরোটাই যে হিমোগ্লোবিন করে তা নয়, সেখানে বেশিরভাগটাই হিমোগ্লোবিন করে, কিন্তু খুব ন্যূনতম শতাংশ হলেও কিন্তু আরেকজনও সেখানে রেসপন্সিবল, সেটা হচ্ছে কি অক্সিজেন নিজে নিজে ফ্রিলি ডিজলভ অবস্থায় রক্তের মধ্যে, প্লাজমার মধ্যে কিন্তু ট্রাভেল করতে পারে। আর ঠিক কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনটা তাও বা হিমোগ্লোবিনেরটা অনেকেই জানে,
কিন্তু কার্বন ডাই অক্সাইড রক্তের মধ্যে কিভাবে বাহিত হয় সেইটা জানতে গেলে তাহলে আমরা জানতে পারলাম যে তিনটে পদ্ধতিতে হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড রক্তের মধ্যে বাহিত হয়। একটা হচ্ছে গিয়ে ডিজলভ বা দ্রবীভূত অবস্থায় প্রায় 7%, হিমোগ্লোবিনের সাথে যুক্ত অবস্থায় হচ্ছে গিয়ে 23%, আর 70% হচ্ছে গিয়ে বাইকার্বনেট রূপে HCO3- হিসাবে হচ্ছে গিয়ে ফর্মে ট্রাভেল করে রক্তের মধ্যে। ঠিক আছে? তো সেই কারণে এখন কি জোর দেওয়া হচ্ছে আমাদের চারিদিকে যেহেতু পলিউশন বাড়ছে, অনেকে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের এখনকার দিনে কিছুটা হলেও কমেছে, কিন্তু তা সত্ত্বেও অনেকের মধ্যে, কারণ এখন অনেকেই সচেতন, অনেক ছাত্রছাত্রীরাই এখন সচেতন, তো তার ফলে যে ধূমপান বা স্মোকিং সেটাও হচ্ছে গিয়ে সেটার কারণে কি হয় বিভিন্ন ধরনের বা পলিউশন, মেন হচ্ছে গিয়ে গাড়ি ঘোড়ার ধোঁয়া থেকে শুরু করে বা সিজনাল চেঞ্জেসের সময় বিভিন্ন ধরনের এয়ার পলিউশন হচ্ছে গিয়ে হয়ে থাকে, এবং সেই সবকিছুই আমাদের শ্বাস শ্বসন যে আমাদের যে প্রক্রিয়াটা রয়েছে, আমাদের লাংস আমাদের ফুসফুসকে কখনো কখনো ক্ষতিগ্রস্ত করে, কখনো সেটা খুব সামান্য হয়, কিছু কিছু ক্ষেত্রে কি ধরনের জিনিস আসছে সেটার উপর নির্ভর করে সেটা হচ্ছে গিয়ে মারাত্মকও হতে পারে। যেমন তার মধ্যে অন্যতম প্রধান রোগটা যেটা বলা হয় যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা কি ওই যে স্পাইরোমেট্রি যে পরীক্ষাটা দেখালাম, ওই পরীক্ষাটা করলে বোঝা যায়, মানে একটা প্রাইমারি ইন্ডিকেশন। তারপরে তার মাত্রা বোঝার জন্য অবশ্যই এক্স রে দিতে পারে, এক্স রে করার দরকার পড়তে পারে, এমআরআই সিটি স্ক্যান করার দরকার পড়তে পারে, তো এইগুলো তখন হয়তো আসতে পারে। নাহলে কিন্তু হচ্ছে গিয়ে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ কি এক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের যে শ্বসন, আমাদের যে লাংস রয়েছে, অবস্ট্রাকশন তোমরা হয়তো ইংলিশে পড়েছো, অবস্ট্রাকটিভের মধ্যে অবস্ট্রাকশন, যে আমরা যে শ্বাস প্রশ্বাসটা চালাতে চাইছি সেখানে একটা বাধা সৃষ্টি হচ্ছে, অবস্ট্রাকশন, সেখানে একটা বাধা সৃষ্টি হচ্ছে। তো ওই বাধাটা যদি আমার কোন একটা অ্যালার্জিক রিয়াকশন হলে একদিনের জন্য রইলো, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে দেখবে চিংড়ি মাছ খেলে বেগুন খেলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, গায়ে র্যাশ বেরোয়, তার সাথেও আরেকটা জিনিস কি হয়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তাহলে কি অবস্ট্রাকটিভ একটা অবস্ট্রাকশন হতে পারে, সেটা আবার একটা রেস্ট্রিকটিভ বলেও আরেকটা রোগ আছে, সেটাতে ঢুকছি না। তো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ মানে ক্রনিক, মানে কথাটার মানে হচ্ছে গিয়ে দীর্ঘ সময় ধরে সেই রোগটা বারবার বারবার সেই সমস্যাটা হয়েই আছে, তো ক্রনিক। আর ক্রনিকের উল্টোটা হচ্ছে কি অ্যাকিউট বলা হয়, মানে একবারের জন্য হয়েছে সেই সমস্যাটা, অ্যাকিউট ডিজিজ, আর একটা সেই অনুযায়ী বলা হয় যে ক্রনিক ডিজিজ। তো ক্রনিক হচ্ছে দীর্ঘ সময় ধরে একটা যদি পালমোনারি ডিজিজ যেটা অবস্ট্রাকশনের কারণে, বাধা পাওয়ার কারণে হয় শ্বাস বাইরে ঢোকা বেরোনোর। তো কি হয় বেসিক্যালি, যেমন তোমরা একটা এখানে তার দেখতে পাচ্ছ যে ক্রনিক ব্রঙ্কাইটিসের নাম দেখতে পাচ্ছ, যারা দীর্ঘস্থায়ী ধূমপান করে তাদের ক্ষেত্রে এমফাইসিমা হচ্ছে গিয়ে খুবই কমন। তাতে কি হয়, এই যে অ্যালভিওলাই গুলো, সেই অ্যালভিওলাই গুলো পুরো মানে যে বেলুনের মতো বা আঙুরের মতো যে এক একটা গোল গোল থলি ছিল, সেই মেমব্রেন গুলো, সেই পর্দাগুলো কি হয়, ফেটে যায়, নষ্ট হয়ে যায়। তো তার ফলে কি হয়, মানে যে দুটো অ্যালভিওলাই যেটা আলাদা থাকার কথা, সেখানে সেই অ্যালভিওলাই সংখ্যা কমতে শুরু করে। ওকে, তো প্রচন্ড অ্যালভিওলাই গুলো বেসিক্যালি বিনষ্ট হয়ে যায়, এটাকে এমফাইসিমা বলা হয়। হেলদির ক্ষেত্রে দেখতে পাচ্ছ, আবার হেলদি একজন সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে যেমন হচ্ছে ব্রঙ্কাসের লাইনিংটা, ভেতরের আবরণটা তোমরা যেরকম দেখতে পাচ্ছ, যেখান থেকে মিউকাস নামক পদার্থটা তৈরি হয়, দেখো এখানে কি হচ্ছে, ইনফ্লামেশন কন্টিনিউয়াসলি হচ্ছে গিয়ে যারা স্মোক করে বা বিভিন্ন কারণে বিড়ি সিগারেটের ধোঁয়া থাকে তার মধ্যে যে বিভিন্ন পদার্থ উপস্থিত থাকে, বা ক্রমাগত যারা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতেও হয় পার্টিকুলারলি বেশ কিছু, সেখানে যদি কোনো কেমিক্যাল বা কখনো কখনো হচ্ছে গিয়ে অন্যান্য পদার্থের উপস্থিতির ফলে, বিশেষ বিষাক্ত কিছু গ্যাসের উপস্থিতির ফলে কি হয়, আমাদের এই কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়, এবং তার ফলে তার ভেতরটা অনেকটা এরকম দেখতে লাগে, ব্রঙ্কাসের ভেতরটা। এবং সেখানে প্রচুর পরিমাণে মিউকাস ক্ষরণ বাড়িয়ে দেয়, ওই কোষগুলো থেকে মিউকাসের উৎপাদন বাড়িয়ে দেয় প্রচুর পরিমাণে, যেটা আমাদের অনেক সময় কি হয়, আমাদের সর্দি কাশি লাগলে কি হয়, দেখবে নাক দিয়ে জল, মানে একটা কাঁচা জল গড়াচ্ছে বলা হয় পরিষ্কার কথায়, বা ভেতরে ঘর ঘর করছে, হঠাৎ করে এত মিউকাস এলো কোথা থেকে, এত সর্দি এলো কোথা থেকে, সেগুলো আর কিছুই না, প্রচুর পরিমাণে মিউকাসের ক্ষরণ বাড়িয়ে দেয়। সেই মিউকাসের ক্ষরণ বাড়িয়ে দেওয়ার ফলে কি হয়, ক্রনিক ব্রঙ্কাইটিস নামক একটি রোগ হয়। ক্রনিক মানে দীর্ঘ সময় ধরে ওই মিউকাসের ক্ষরণটা বেড়েই থাকছে, তো
তো তার ফলে কি হয়, প্রচুর পরিমাণে তাদের কফ তৈরি হয়, কারণ মিউকাসটার, কফটা আর কিছুই নয়, সেটা হচ্ছে গিয়ে মিউকাস। তো সেই মিউকাসটা কফ এবং কাশি, এবারে যেই কফ বেড়ে গেল তো অবভিয়াসলি সেখানে একটা কাশির সম্ভাবনা হচ্ছে কি, কাশি হয়। শরীর চেষ্টা করে অ্যাজ আ প্রোটেক্টিভ মেকানিজম সেই কফটাকে বের করে দেওয়ার, সেই কারণে কাশি শুরু হয়ে যায়। তো এই ধরনের বেশ কিছু রোগের সৃষ্টি হয়। ওকে, তা লাস্ট ওয়ান, নিচের কোনটি শ্বাসনালীতে খাদ্য প্রবেশে বাধা দেয়? Which of the following is responsible for preventing food from entering trachea? Any one of you, please open your speaker and answer. Anyone? কোন একটি স্কুলে একটু মাইক্রোফোন অন করে একটু অ্যান্সার করার চেষ্টা করো। এনিওয়ান? যে স্কুলগুলি রয়েছে, আমরা তো খাবার খাচ্ছি, আবার মুখ দিয়ে যখন হাওয়াও নিচ্ছি, দুটো ক্ষেত্রেই হাওয়াটা চলে যাচ্ছে লাংসে, খাবারটা চলে যাচ্ছে পাকস্থলীতে। তাহলে গলার কাছে কি এমন রয়েছে কোন অংশ যেটা হচ্ছে গিয়ে শ্বাসনালীতে খাদ্য প্রবেশে আমাদের বাধা দিচ্ছে? অপশনগুলো হচ্ছে কি এপিগ্লটিস, গ্লটিস, ল্যারিংস এন্ড ব্রঙ্কাস। কোনটি? এনিওয়ান? এনি স্কুল? এনিওয়ান? কোন একটি স্কুল? আমি অনেকজনকে দেখতে পাচ্ছি, নসিগ্রামকে দেখতে পাচ্ছি, বাঁশবেড়িয়া দেখতে পাচ্ছি, শ্রীরামপুর গার্লস দেখতে পাচ্ছি, এসআরকে, এসভিএম, এনিওয়ান? বেগমপুর, বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল? ওকে, ইটস এপিগ্লটিস। আমাদের যে এপিগ্লটিস রয়েছে সেই এপিগ্লটিস কি করে, আমাদের খাবারটাকে, যেটা আমরা খাচ্ছি সেটাকে শ্বাসনালীতে ঢুকতে দেয় না। এপিগ্লটিসটা কি হয়, গলার কাছে বন্ধ হয়ে যায়। তো তার ফলে আমাদের খাবারটা পাকস্থলীর দিকে চলে যায়। আচ্ছা, আর একটা লাস্ট কোশ্চেন, নিচের কোনটি সঠিকভাবে শ্বাস প্রশ্বাসের পদ্ধতি বর্ণনা করছে? চারটে অপশন রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি ডেসক্রাইবস দ্য মেথড অফ ইনহেলেশন? ইনহেলেশন মানে নিঃশ্বাসটা, আমি হাওয়াটাকে নিচ্ছি, মানে প্রশ্বাস বেসিক্যালি। অপশনগুলো হচ্ছে বুকের গহ্বরের আয়তন কমে যায়, তার ফলে বায়ুচাপ বেড়ে যায়, তার ফলে আমরা ইনহেল করি, আমরা ভেতরে হাওয়াটাকে নিই। বুকের গহ্বরের আয়তন বেড়ে যায় এবং বায়ুচাপ কমে যায়, বায়ুচাপ কমে যাওয়ার ফলে বক্ষ গহ্বরের আমাদের আয়তন বেড়ে যাচ্ছে। দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড অপশন। থার্ড অপশন হচ্ছে কি বুকের গহ্বরের আয়তন বেড়ে যায় কারণ বায়ুর চাপ ভেতরে বেড়ে যায়। এর মধ্যে কোন অপশনটা ঠিক? হাওয়া কেন আমাদের বুকের মধ্যে ঢোকে, এবং এটা নিয়ে আমরা ডিটেলে কিন্তু আগের দুটো ক্লাসে আলোচনা করেছিলাম, আগের ক্লাস এবং তার আগের ক্লাসে। এনিওয়ান? ওকে, এটা হচ্ছে কি তোমাদের হোমওয়ার্ক রইল, এটা তোমরা দেখে আসবে। পরের দিনকে আমরা ক্লাস এটা দিয়ে জিজ্ঞেস করে তারপরে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করবো। ওকে, অলরেডি তোমাদের ক্লাস টাইমিং হয়ে গেছে, আমি আর এক্সটেন্ড করছি না। কোন অপশনটা হচ্ছে কি হবে এর মধ্যে? ওকে, সো থ্যাংক ইউ অল অফ ইউ ফর টুডেস ক্লাস। যদি কারোর কোনো কোশ্চেন থেকে থাকে ইউ ক্যান আস্ক, আদারওয়াইজ ইউ ক্যান লিভ। থ্যাংক ইউ এভরিওয়ান।